সে রাতের পর নাসির আর কখনো বাড়ি ফিরেনি। যমুনার ঘাটে শুধু পাওয়া গিয়েছিল দুটি পায়ের ছাপ, একটা মানুষের, একটা অমানুষের। আজ মাঝিরা বলে নদীর কাছে গেলে মাঝে মাঝে শোনা যায়, আমার শরীরটা কোথায়? ভূতের আপনারা শুনছেন ভূতের ডাক। আমি মাছের সাথে ছোটদের জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন কিংবা কিভাবে আমাদের কাছে ঘটনা পাঠাবেন। আমাদের কাছে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক bd@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার যারা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এই মুহূর্তে আমরা একটা ইমেল পড়তে চাই এবং আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকের গল্পটা এমন একটা জায়গার যেটা ম্যাপে নেই কিন্তু বাস্তবে ছিল, আর আজকেও রাতে নিঃশব্দে বেঁচে আছে। 1998 সাল, যমুনা নদীর একবারের ধারে একটা গ্রাম ছিল, নাম চরকালীগঞ্জ। এই গ্রামে কোনো পাকা রাস্তা ছিল না, কিন্তু ছিল একটা কবরস্থান, আর সেই কবরস্থানের পাশে একটা পোড়া ইট ভাঙা ঘর। লোকেরা একে বলতো সব ঘর। লোকেরা বলতো এই ঘরটার ভিতরে কিছু একটা আছে যেটা মরা লোকদের নাম ধরে ডাকে। গ্রামের একটা ছেলে ছিল, নাম নাসির, বয়স মাত্র 17 বছর, চুপচাপ শান্ত টাইপ কিন্তু সাহসী। এক রাতে সে গেল যমুনার ঘাটে মাছ ধরতে। হঠাৎ করে তার নাকে এলো একটা গন্ধ, পচা মাংস না, পুরনো ভেজা কাদা পচে যাওয়া কোনো কিছুর গন্ধ। সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে পৌঁছে গেল কবরস্থানের কাছে। সে দেখে একটা কবর খুলে ফেলা, চারপাশে কারো পায়ের চিহ্ন নেই, কিন্তু মাটি একবারে নতুন, যেন একটু আগেই কেউ খুঁড়েছে। হঠাৎ সে শুনতে পেল, আমার শরীরটা কোথায়? কণ্ঠস্বরটা মাটি থেকে আসছিল। সে দৌড় দিল, পা মাটিতে আটকে যাচ্ছিল কিন্তু সে থামেনি। কয়েকদিন পর একটি অমাবস্যার রাত, চারদিকে এত অন্ধকার ছিল যে হাত বাড়ালে নিজের আঙুল দেখা যায় না। নাসির আবার সাহস করে ঢুকে পড়ল সব ঘরের ভিতরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মেঝেতে পুরনো ভাঙা হাড়ের মতো জিনিস। হঠাৎ মাটি একটু কেঁপে উঠল, তারপর একটা আওয়াজ, ফিরে আয়। সেই ঘটনার পর নাসির আর আগের মতো রইল না। সেই রাতে উঠেই বসে, চোখ খোলে, ঘাম ঝরে পড়ে, আর শুধু বলে, ওরা ডাকছে। সে মাঝরাতে নিজে নিজে হেঁটে যায় কবরস্থানের দিকে। মা ধরতে গেলে বলে, আমার বাড়িটা ওখানে মা। এরপর গ্রামে শুরু হয় এক অদ্ভুত মৃত্যু। একজন, এরপর আরেকজন, সবাই মরল ঘুমিয়ে মতো। কারো শরীরে আঘাত নেই, কিন্তু সবার চোখ খোলা, মুখ হাত খোলা, যেন কিছু বলতে চেয়েছিল, পারেনি। গ্রামের বয়স্ক হুজুরকে ডাকা হলো, হাফিজ আজিজুল হক। তিনি এলেন, কবরস্থানে দাঁড়িয়ে বললেন, এখানে শুধু কবর ছিল না, এখানে সব নিয়ে কাজ চলতো। তিনি নিজ হাতে বললেন, মাটি খোঁড়ো। সবাই মিলে খুঁড়লো, আর মাটির নিচে পাওয়া গেল একটা পুরনো মানুষের কঙ্কাল। তার গলায় একটা তাবিজ, একদম নাসিরের মতো তাবিজ। নাসির তখন হঠাৎ চিৎকার করে উঠল, আমাকে ফিরে যেতে দাও, আমি বহুদিন ধরে বাইরে আছি। তার কণ্ঠ মানুষের ছিল না, তার চোখ খালি শূন্য। সে রাতের পর নাসির আর কখনো বাড়ি ফিরেনি। যমুনার ঘাটে শুধু পাওয়া গিয়েছিল দুটি পায়ের ছাপ, একটা মানুষের, একটা অমানুষের। আজ মাঝিরা বলে নদীর কাছে গেলে মাঝে মাঝে শোনা যায়, আমার শরীরটা কোথায়? চরকালীগঞ্জ গ্রাম। মানুষ জানতো গ্রামটা নদীতে হারিয়ে গেছে, কিন্তু আসল সত্য ছিল গ্রামটা পুরোপুরি খালি করা হয়েছিল। 1999 সালের শুরুর দিকে সরকারি লোক এসেছিলেন গ্রামে। তারা কোনো স্কুল বানাতে আসেনি, কোনো বাঁধ বানাতে আসেনি। তারা এসেছিল একটা জায়গা ঢেকে ফেলতে। কোন জায়গা? সরবর। সরকারি লোকেরা সরবরের চারপাশে লাল কাপড় দিয়ে ঘিরে দেয়। তারা বলেছিল, এই জায়গা থেকে দূরে থাকুন, কিন্তু তারা বলেনি কেন। রাতের গ্রামের মানুষ দেখতো লাল কাপড় হালকা হালকা নড়ে, কিন্তু বাতাসহীন। রাতেও এক রাতে এক বৃদ্ধ লোক ঘর থেকে বেরিয়ে দেখে কবরস্থানের মাঝখান দিয়ে কারো হাঁটার শব্দ, কিন্তু কেউ নেই, শুধু সাত সাত শব্দ নড়ছে। তারপর শুনতে পায়, খুলে দাও। সেই জানালা বন্ধ করে ফেলে, আর সেই রাতেই সে জ্বরে পড়ে যায়। পরদিন সকালে তার বিছানায় পাওয়া যায় ভেজা মাটির ছাপ। নাসিরের ছোট বোন ছিল, নাম ফরিদা। সে এক রাতে ঘুম থেকে
উঠে বলে, হাই, বাইরে কি ডাকছে? মা জিজ্ঞেস করে, কেহ না, ঘুমাও। ফরিদা ফিসফিস করে, ওরা বলছে তুই ছাড়, তোর ভাই আমাদের। পরদিন থেকে ফরিদা কথা বলা বন্ধ করে দেয়, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। হাফেজ হুজুর পরে বলেন, সরোবরের নিচে শুধু একটা ঘর ছিল না, ওখানে ছিল লম্বা মাটির সুড়ঙ্গ। কিছু আত্মা ওই সুড়ঙ্গ দিয়ে চলাফেরা করত। এটা ছিল জায়গা বদলের পথ, জন্ম আর মৃত্যুর মাঝখানের পথ। সরকারের নথিপত্রে লিখায় চর কালীগঞ্জ নদীতে বিলীন, কিন্তু গোপনে একটা কাগজে লেখা ছিল গ্রামটি প্রকৃতির কারণে নয়, অস্বাভাবিক কারণে পরিত্যক্ত। কাগজটা কেউ আর খুঁজে পায়নি। 2003 সাল এক মাঝি দাবি করে সে রাতে নদীর মাঝখানে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। পানির উপারে সে চেঁচিয়ে বলেছিল, আমার জায়গা কোথায়? কণ্ঠটা নাসিরের মতো ছিল, কিন্তু শরীরটা ছিল না পুরো। আজও মাঝিরা বলে, যদি খুব গভীর রাতে যমুনার সেই পানি খুব শান্ত থাকে, তখন পানির নিচ থেকে আসে, খুলে দাও, আমায় ফিরতে দাও। আর আপনি যদি তখন সাড়া দেন, তাহলে পরিচয়টা আপনার থাকবে না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না যে কেমন লেগেছে। ঘটনাটা আমরা অনলাইন থেকে কালেক্ট করেছি, তো বিশ্বাস করা না করাটা একদমই আপনার ব্যাপার। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutedak@bd@gmail.com, which is BHOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এরপর আমরা আরও একটা ঘটনায় যেতে চাই। এটাও একটা ইমেইল, আমরা এটাও কালেক্ট করেছি অনলাইন থেকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার নাম ঋদ্ধি, আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি, কিন্তু 2024 সালের ঈদের ছুটিতে গিয়েছিলাম চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় আমার নানার বাড়িতে। সেই বাড়িটা গ্রামের ভিতর, পাহাড়ের পদদেশে, চারদিকে কলা, বেত, সুপারি আর আমবাগান। সন্ধ্যার পর এতটাই নিরিবিলি হয়ে যায় যে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায় না। ছোটবেলা থেকেই এই বাড়িতে আসি, কিন্তু এবার যখন এসেছিলাম তখন ভাবিনি এখানে থাকা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে। এদের দ্বিতীয় দিন ছিল, সময় প্রায় 12:30। নানুর বাড়ির বড় বারান্দায় সবাই গল্প করছিল, কিন্তু আমি মাথা ধরাই একটু আগে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। বেশ সবর বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছিল। ঠিক সেই সময় পেটের ভিতর ব্যথা শুরু হলো। গ্রামের বাড়িতে টয়লেট বাইরে থাকে। বাড়ি থেকে প্রায় 30-40 গজ দূরে একটা টিনের ঘর, পুরনো, আর মাঝে মাঝে বৃষ্টির পানি সামান্য লিক করে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টয়লেটের দিকে রওনা দিলাম। পথটা অন্ধকারে ভয়ার্ত হয়ে উঠেছিল। আশেপাশে বাতাস থাকা সত্ত্বেও সেদিন হাওয়াটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। টয়লেটের কাছে আসতেই টিনের ছাদ যেন ধীরে ধীরে টোকা পড়ছে। এগুলো সাধারণত বাঁশের ডালে কেউ ঠেলে ধরে আছে। বাতাসে টিনের দরজা এমন নড়ে না কখনো। একটু ভয় লাগলেও নিজেকে বোঝালাম এটা শুধুই কাকতালীয়। হাত বাড়িয়ে ধীরে দরজার কাঠি টেনে ধরলাম। ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম, একটা বরফ শীতল বাতাস। গ্রামের টয়লেটগুলো অনেক ঠান্ডা হয়, কিন্তু সেদিনের ঠান্ডা না, অস্বাভাবিক, যেন ফ্রিজের মধ্যে ঢুকেছি। আর একটা ধাতব ধরনের গন্ধ। ধানের গুদামে বা জলাবদ্ধ জায়গায় যেমন স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে, এটা সেরকম ছিল না। এটা অনেক ভারী, অনেক তীব্র। মনে হচ্ছিল অনেক পুরনো কিছু পচে গিয়ে লোহা একটা গন্ধ ছড়িয়েছে। মোবাইলের আলো চারদিকে ঘুরিয়ে দেখতে গিয়ে খেয়াল করলাম টয়লেটের মাটিতে লালচে ভেজা ভাব। প্রথমে ভাবলাম বৃষ্টির পানিতে কাদার রং হয়ে গেছে, কিন্তু কাছ থেকে স্ক্রিনের আলো ফেলে দেখি এটা কাদা নয়, খুব গাঢ় চকচকে লাল। অদ্ভুত একটা ধাতব গন্ধ সঙ্গেই মিশে আছে। আমার বুক ধক করে উঠল। কাকে ডাকবো ভেবে পেলাম না। ঠিক তখনই মোবাইলের টুপ করে বন্ধ হয়ে গেল। 1 সেকেন্ড আগেও ব্যাটারি ছিল 30%। পুরো টয়লেট অন্ধকারে ভরে গেল। আমার হাত কাঁপা শুরু হয়ে গেল। চারদিকে গভীর নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল বাইরে পর্যন্ত সব শব্দ হঠাৎ থেমে গেছে। সে অন্ধকারের মধ্যে একটা মৃদু শব্দ ভেসে এলো, খুব নরম, খুব পাতলা, মেয়েদের মতো চাপা হাসি। সেই হাসিটা একবারে কাছ থেকে যেন আমার ঠিক
পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল, এক ফোঁটা শব্দ বের হলো না। হঠাৎ একটা শীতল ঝাপটা এসে আমার গলায় ছুঁয়ে গেল। অনুভূতিটা ছিল যেন বরফের হাত দিয়ে কেউ আমাকে স্পর্শ করলো। ঠিক তারপরে একটা ফিসফিসানি শুনলাম একবারে কানের কাছে। এখানে কেন এলে? স্বরটা ছিল খুব কোমল কিন্তু অদ্ভুত ঠান্ডা। মনে হচ্ছিল শব্দটা মানুষের নয়, কোনো খরসের ভিতর থেকে বের হচ্ছে। সাহস সঞ্চয় করে কোনো রকমে বললাম, কে তুমি? কে? এক মুহূর্ত নীরবতা, তারপর আবার সেই স্বর, সবচেয়ে ভীতিকর নরম হাসি মিলিয়ে, দেখতে চাও আমাকে? এই কথাটার পর হঠাৎ আমার হাতের আঙুলের কিছু ঠান্ডা স্পর্শ লাগলো। আমি আর বুঝতে পারছিলাম না দাঁড়াবো না দৌড় দেব। ভয় আমার চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল। দরজার দিকে দৌড় দিল, দরজা নড়ছিল না, যেন বাইরে থেকে কেউ চেপে ধরেছে। আমি ধাক্কা দিচ্ছি, ঘামছি, কাঁপছি, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে নিজেই এক ঝলক জ্বলে উঠল। সেই ক্ষণিক আলোর মধ্যে আমি যা দেখলাম এটা লেখা দিয়ে বোঝানো কঠিন। কমরের সামনের জায়গায় একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে, বয়স বোঝা যাচ্ছিল না, শরীরটা অস্বাভাবিক রুগ্ন, যেন হাড়ের উপর পাতলা চামড়া টেনে রাখা, চুল ভেজা এলোমেলো, চোখ দুটো সম্পূর্ণ কালো, মনি নেই, সাদা অংশ নেই, শুধু ভিতর কালো ফাঁকা। মুখের কোণে শুকনো বাদামি দাগ আর ঠোঁটে অত্যন্ত পাতলা ভয়ঙ্কর হাসি। সে নড়ল না একটিবারও, শুধু তাকিয়ে রইল সরাসরি আমার দিকে। অন্ধকারে ডুবে যাওয়া টয়লেটের ভিতর ঠিক পরের মুহূর্তে আলো আবার নিভে গেল, আর সে অদৃশ্য। আমি দরজায় এমনভাবে ধাক্কা দিতে লাগলাম যেন হাত বেহোশ হয়ে আসছিল। অবশেষে বাইরে থেকে একটা পরিচিত গলা শোনা গেল, ঋদ্ধি, ভেতরে আছিস নাকি? নানুর নাতি কামাল। তার কণ্ঠ শুনে দরজার ভিতরের অদৃশ্য চাপা হঠাৎ সরে গেল। দরজা আধারো হয়ে গেল। আমি এক ঝটকায় বাইরে বেরিয়ে এলাম। শ্বাস নিতে পারছিলাম না, পুরো শরীর কাঁপছিল। কামাল অবাক হয়ে আমার চোখ মুখ দেখে বলল, কি হয়েছে তোর? মুখটা এভাবে কেমন? কিছু বলতে পারছিলাম না, শুধু টয়লেটের ভিতরের দিকে ইশারা করলাম। কামাল লন্ঠন হাতে নিয়ে ভিতরে ঢুকলো। আমি এক পা দূরে দাঁড়িয়ে হলুদে আলোর তাকিয়ে রইলাম। ভিতরে কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু মাটির কোনায় লালচে দাগ আর ভেজা চুলের একটা ছোট্ট গুচ্ছে পড়েছিল। কামাল সেটা দেখে বলল, শিয়াল বা কুকুর নিয়ে খেলেছে হয়তো, ঘাবড়াচ্ছিস কেন? আমি কিছু বললাম না। ওই রাতের পর আমি টয়লেটের কাছে যাইনি আর। সন্ধ্যা হয়ে গেলে বাইরে বের হতাম না। আশ্চর্যের বিষয়, পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ দাদি আমাকে দেখে বললেন, কাল রাতে টয়লেটের দিকে গেছিলি তো? ওদিকে রাতে যাস না, ওখানে এক মেয়ে আগে খুব খারাপভাবে মারা গিয়েছিল। তখন থেকে মাঝে মাঝে নাকি কাঁদে বা হাসে কেউ, তবে সবাই শুনতে পায় না। আর তার কথা শুনে সারা গায়ে কাটা দিল। আমি আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকতে চাইনি। ঢাকায় ফিরেছি অনেক আগে, কিন্তু আজও রাতের গভীরে কখনো যখন বিদ্যুৎ চলে যায়, কানে খুব চাপা একটা শব্দ পায়, অথবা মনে হয় পায় একটা আস্তে হাসি, কানে যেন কেউ ফিসফিস করে বলে, এখানে এসো না, এটা আমার জায়গা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এটা অনলাইন থেকে আমি কালেক্ট করেছিলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন, এবং চাইলে আপনার ঘটে যাওয়া কিংবা যারা সেরা ঘটনা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। এবং আমাদেরকে পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutetakbd@gmail.com, which is bhootetakbd@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানা সেরা ঘটনাটিকে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে এই পর্যন্তই। সামনে আবার কোনো ঘটনা নিয়ে দেখা হবে এবং হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভূতের ডাক। ভূতের ডাক।